আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে শব্দের ডপলার ক্রিয়া। শব্দ তরঙ্গের বিষয়গুলো তোমরা বুঝে নিয়েছো আগের ভিডিওগুলোতে। তো আজকে ডপলার ক্রিয়াটা পড়ে নিলে তোমাদের আর প্রধানত একটা চ্যাপ্টার বাকি থাকবে, সেটা হচ্ছে সিলেবাসের অন্তর্ভুক্ত তরঙ্গের উপরিপতন বা সুপারপজিশন অফ ওয়েভ। তো ডপলার ক্রিয়াটা কি খুব ভালো করে বুঝবো, এখান থেকে বেশ কিছু গাণিতিক সমস্যা আমরা শিখে নেব। তো আশা করি তোমাদের ভালো লাগবে, অন্যান্য ভিডিওগুলোর মতনই। তোমরা জানাবে ভিডিওর দেখার পর কেমন লাগলো টপিকটা, সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর কিছু বুঝতে না পারলে সেটাও জানাবে। আর তোমরা কিছু অঙ্ক বলেছো, সেই অঙ্কগুলো আমি দেখিয়ে দেবো অবশ্যই। তো ডপলার ক্রিয়া কি, প্রথম আমরা যেটা বলবো শব্দের ডপলার ক্রিয়া। ডপলার এফেক্ট অফ সাউন্ড। ধরো কোনো উৎস থেকে যখন কোনো শব্দ তরঙ্গ নির্গত হয় এবং ছড়িয়ে পড়ে মাধ্যমের মধ্যে দিয়ে, তো তার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে। এবার যদি শ্রোতা মানে যে শুনবে আর উৎস এরা নির্দিষ্ট দূরত্বে স্থির অবস্থানে থাকে, সেক্ষেত্রে শ্রোতা যে কম্পাঙ্কটা অনুভব করবে, শব্দের যে কম্পাঙ্কটা সে বুঝতে পারবে, সেটা কিন্তু উৎসের কম্পাঙ্কের অবশ্যই সমান হবে, যদি শ্রোতা আর উৎস পরস্পরে দুজনেই স্থির থাকে। কিন্তু একজনের সাপেক্ষে যদি দ্বিতীয়জন গতিশীল হয়, অর্থাৎ শ্রোতা এবং উৎসের মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে, তখন শ্রোতার সাপেক্ষে মনে রাখতে হবে ডপলার ক্রিয়াটি কি, যে শুনছে তা সে কি অনুভব করছে তা সেটা আমরা বুঝবো। শ্রোতার সাপেক্ষে শব্দের যে কম্পাঙ্কের আপাত পরিবর্তন হবে, কিসের জন্য, শ্রোতা আর উৎসের মধ্যে যদি আপেক্ষিক বেগ বর্তমান হয়, সেই আপাত যে পরিবর্তন ঘটার যে ঘটনা তাকে বলা হচ্ছে ডপলার ক্রিয়া। এবং যতখানি কম্পাঙ্কের পরিবর্তন হবে সেটাকে বলা হচ্ছে ডপলার বিচ্যুতি বা ডপলার শিফট। তো ডপলার ক্রিয়া কি দাঁড়ালো, শ্রোতা ও উৎসের মধ্যে আপেক্ষিক গতির কারণে উৎস থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্কের শ্রোতার সাপেক্ষে যে আপাত পরিবর্তন, কিসের পরিবর্তন ঘটে, কম্পাঙ্কের পরিবর্তন ঘটে যদি উৎস আর শ্রোতা একে অপরের সাপেক্ষে গতিশীল হয়, মানে আপেক্ষিক গতি থাকে বা আপেক্ষিক বেগ থাকে। হয় সেই ঘটনাকে বলা হয় ডপলার ক্রিয়া। এবং কম্পাঙ্কের মানে যে পরিবর্তন ঘটে তাকে বলা হয়, মানে প্রকৃত কম্পাঙ্ক থেকে হয় বেশি হবে কিংবা কম হবে, কখন বেশি হবে এবং কখন কম হবে সেটা আমাদের বুঝে নিতে হবে। পরিবর্তন ঘটে তাকে বলা হয় ডপলার বিচ্যুতি।
এই হলো ডেফিনেশন ডপলার ক্রিয়ার। তাহলে ডপলার ক্রিয়ার কারণ হচ্ছে আপেক্ষিক গতি উৎস এবং শ্রোতার মধ্যে। তো ধরো আমরা ধরছি এখানে একটা উৎস আছে, এর থেকে নির্দিষ্ট দূরত্বে একটা শ্রোতা আছে। তো এখান থেকে শব্দ তরঙ্গ অগ্রসর হচ্ছে। মনে করছি কম্পাঙ্ক, উৎস থেকে যে শব্দ উৎপন্ন হলো, এখানে শব্দের কম্পাঙ্ক, প্রকৃত কম্পাঙ্ক n, মানে উৎস থেকে n কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হচ্ছে। তার মানে প্রতি সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে? n খানা। তো আমরা মনে করছি t সময় শব্দটা উৎস থেকে শ্রোতার কাছে পৌঁছতে সময় লাগছে t। ধরি t সময় শব্দ v বেগে শ্রোতার কাছে পৌঁছায়। এটা ক্লিয়ার? তাহলে টি সময় শব্দ ভি বেগ নিয়ে, তাহলে মাধ্যমে শব্দের বেগ হচ্ছে ভি, শ্রোতার কাছে পৌঁছায়। তাহলে এবার প্রতি সেকেন্ডে যদি n খানা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, তাহলে টি সময় কতগুলো হবে? n টি খানা। তার মানে এখানে এই দূরত্বের মধ্যে s থেকে o এর মধ্যে এরকম পূর্ণ তরঙ্গের সংখ্যা 2, 3, 4, 6টা। এটাকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি পূর্ণ তরঙ্গ দেখাবো বলে। এখানে মোট তাহলে কতগুলো আছে? 1 সেকেন্ডে যদি n খানা হয়, তাহলে t সময় লাগে। তাহলে t সময় কতগুলো পূর্ণ কম্পন সৃষ্টি হয়েছে? তাহলে ওই সময় উৎপন্ন পূর্ণ কম্পনের সংখ্যা সমান n। তাহলে এখানে মোট কতগুলো আছে? nt খানা। nt টি পূর্ণ তরঙ্গ আছে, nt সংখ্যক। তাহলে দেখো এবারে একটা তরঙ্গের দৈর্ঘ্য যদি ধরি ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, মানে এইখান থেকে অবধি একটা হলো ল্যামডা। তাহলে একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে nt খানার মোট দৈর্ঘ্য কত হবে? nt ল্যামডা। সুতরাং আমরা লিখতে পারি, তাহলে এর মধ্যে কতগুলো পূর্ণ তরঙ্গ আছে? nt খানা, একটার দৈর্ঘ্য ল্যামডা। তাহলে লিখতে পারি অতএব os equals to n into t into ল্যামডা। একটার দৈর্ঘ্য ল্যামডা, nt এর দৈর্ঘ্য nt ল্যামডা। এখানে তাহলে মোট দূরত্বটা হচ্ছে nt into ল্যামডা। এবার এই দূরত্বটা শব্দ t সময় যাচ্ছে, তাহলে সমান নিশ্চয়ই লেখা যায় v into t। দূরত্ব সমান বেগ ইনটু সময়, v বেগে t সময় যাচ্ছে, তাহলে কত দূরত্ব যাবে? vt দূরত্ব। তাহলে এই দূরত্বটা হচ্ছে vt। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম t কেটে গেলে v সমান l ল্যামডা। যখন উৎস শ্রোতা দুজনেই স্থির, দুজনেই দাঁড়িয়ে আছে, তার মানে এখান থেকে n কম্পাঙ্ক উৎপন্ন হলে শ্রোতাও n কম্পাঙ্কই শুনবে। এবার যদি উৎস শ্রোতার দিকে গতিশীল হতে শুরু করে, নির্দিষ্ট বেগে গতিশীল হয়, তখন কি হবে? তাহলে আপেক্ষিক বেগ মানে 3 রকম হতে পারে। ধরো শ্রোতা দাঁড়িয়ে আছে, উৎস এগিয়ে যাচ্ছে, উৎস দাঁড়িয়ে আছে, শ্রোতা এগিয়ে যাচ্ছে, বা দুজনেই কাছে আসছে বা দুজনেই দূরে যাচ্ছে। ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে? যদি প্রথম কেস 3 রকম ভাবে আপেক্ষিক বেগ হতে পারে, যে কোনো একজন গতিশীল বা উভয় গতিশীল। তাহলে যে কোনো একজন মানে উৎস গতিশীল 1 নম্বর, 2 নম্বর শ্রোতা গতিশীল 2 নম্বর, 3 নম্বর হচ্ছে উভয় গতিশীল। তা 3টে ঘটনা আমাদের পড়তে হবে। তাহলে এবার যদি ধরে নিই, আমি লেখাটা মুছে দিলাম, তোমরা লিখে নেবে ঠিক করে। তো আমরা যদি ধরে নিই উৎস গতিশীল, 1 নম্বর উৎস vs বেগে
শ্রোতার দিকে গতিশীল হলো, মানে শ্রোতার কাছে আসছে, উৎসটা আস্তে আস্তে এগিয়ে আসছে, এটা শ্রোতা, এটা হবে আমাদের ও, ঠিক আছে। আমি মুছে দিয়ে এস লিখে ফেলেছিলাম, ওটা ও হয়, প্রথমে লিখেছিলাম। তাহলে দেখো অবজারভার অ্যাকচুয়ালি যে পর্যবেক্ষক সেই শ্রোতা, সেই পর্যবেক্ষণ করছে, শুনে পর্যবেক্ষণ করছে। তো পর্যবেক্ষণ করা মানে শুধু দেখা নয়, শোনা হতে পারে। আচ্ছা, তো যদি উৎস গতিশীল হয় ভিএস বেগে, তাহলে কেমন হচ্ছে? আগে আমি এখানটা এই ছবিটার সাপেক্ষে ছবিটা আঁকছি, তোমরা এরকম করে আঁকার চেষ্টা করবে। তাহলে আগে তো এখানে স্থির ছিল, এবার যদি এই গতিশীল হয় তাহলে এনটি সংখ্যক তরঙ্গ কিন্তু এতটা জায়গা পাচ্ছে না থাকার জন্য, কারণ এসটা কিন্তু একটু এগিয়ে যাবে। তো আগে এই দূরত্বের মধ্যে এনটি সংখ্যক তরঙ্গ থাকছিল, এখন কিন্তু এস এখানে নেই, টি সময় এসও কিন্তু এগিয়ে গেছে একটু কিছুটা এস ওয়ানে। তাহলে সেই দূরত্বটা কত হবে? কত বেগে যাচ্ছে? ভিএস বেগে। ভিএস বেগে যদি যায় তাহলে টি সময় উৎস কতটা এগিয়ে যাবে? ভিএসটি। ভিএসটি। তাহলে আগে এন সংখ্যক পূর্ণ তরঙ্গ, এনটি সংখ্যক পূর্ণ তরঙ্গ যে স্থানে থাকছিল তার ক্ষেত্রে স্থানটা ছোট হয়ে গেছে। যদি মোট দূরত্ব কমে যায় তার মানে কোনটা কমে গেল? তরঙ্গ দৈর্ঘ্যগুলো কমে যাবে। মানে পূর্ণ তরঙ্গ কটায় গেছিলাম? 1 2 3 4 5 6 7। তার মানে এখন কি হচ্ছে? তার মানে তরঙ্গ দৈর্ঘ্যগুলো কমে যাচ্ছে, কারণ আগে যতটা জায়গা পাচ্ছিল এনটি সংখ্যক তরঙ্গ, এখন কম জায়গার মধ্যে অতগুলোই তরঙ্গ থাকছে কিন্তু জায়গাটা কম। তার মানে নিশ্চয়ই তরঙ্গগুলো কাছে কাছে চলে আসবে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে। এবার তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে তাহলে কম্পাঙ্ক বাড়বে, কারণ এই ক্ষেত্রে বেগটা তো, শব্দ তো ভি বেগেই যাচ্ছে, মাধ্যমের ভিতর দিয়ে এখানে ভি বেগে যাচ্ছে। তাহলে যেহেতু টি সময় উৎস শ্রোতার দিকে ভিএসটি দূরত্ব, যেটা হচ্ছে এস এস ওয়ান এগিয়ে যায়, সুতরাং এনটি সংখ্যক তরঙ্গ এখন S1 ও এই দূরত্বের মধ্যে অবস্থান করবে। আগে যে তরঙ্গগুলো জায়গা পাচ্ছিল ও থেকে এস থেকেও, এস থেকেও পুরোটা পাচ্ছিল, এবার যদি এটা এগিয়ে চলে যায় তাহলে তরঙ্গগুলো যেন সংকুচিত হয়ে গেল, তার ফলে দূরত্বটা কমে গেল। তাহলে সেই ক্ষেত্রে অতএব পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য সমান তাহলে হবে ল্যামডা ড্যাশ, দূরত্বটা কত হবে এখন? S1 ও বাই কতগুলো তরঙ্গ আছে? এনটি। তাহলে S1 ওটা কত? ওএসটা ছিল ভিটি আর এটা ভিএসটি, তাহলে বিয়োগ করে দিলে তাহলে ভিএস ভিটি মাইনাস ভিএসটি বাই এনটি, দ্যাট ইজ ভি মাইনাস ভিএস বাই এন। তাহলে এখন তরঙ্গ দৈর্ঘ্য হলো ভি মাইনাস ভিএস বাই এন। ঠিক আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা এখন হয়ে গেল ভি মাইনাস ভিএস বাই এন। আগে যেটা ছিল হচ্ছে ল্যামডা, মানে ভি বাই এন ছিল, এখন ভি মাইনাস। তাহলে উৎস যদি কাছে আসে তরঙ্গ দৈর্ঘ্য কমে। সুতরাং তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে যায়, এখানটা লিখি,
সুতরাং এক্ষেত্রে শ্রোতার কাছে বা শ্রোতার নিকট তরঙ্গ দৈর্ঘ্য পাল্টালে কিন্তু বেগ পাল্টাচ্ছে না, শব্দটা একটাই বেগ নিয়ে যাচ্ছে মাধ্যমের মধ্যে দিয়ে, তাহলে কম্পাঙ্কটা পাল্টাবে কারণ তরঙ্গ দৈর্ঘ্য পাল্টে গেছে। তাহলে শ্রোতার নিকট পরিবর্তিত কম্পাঙ্ক তাহলে আমরা কি শিখে নিলাম? উৎস গতিশীল হলে কি পাল্টায়? তরঙ্গ দৈর্ঘ্য পাল্টায়। উৎস যদি কাছে আসে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে, উৎস দূরে চলে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, কারণ সেক্ষেত্রে ধরো যদি এদিকে যেত তাহলে স্পেসটা বেড়ে যেত, তরঙ্গগুলো ছড়িয়ে যেত। কম্পাঙ্ক n ড্যাশ ইকুয়ালস টু তাহলে হবে বেগটা বেগই থাকলো বাই ল্যামডাটা হচ্ছে ল্যামডা ড্যাশ। ল্যামডা ড্যাশের মানটা বসিয়ে দিলাম, তাহলে v বাই v মাইনাস vs ইনটু n। তাহলে নতুন কম্পাঙ্কটা কত হলো? পরিবর্তিত কম্পাঙ্ক v বাই v মাইনাস vs। দেখতেই পাচ্ছি এখানে নিশ্চয়ই n ড্যাশটা গ্রেটার দ্যান n, কারণ নিচটা বিয়োগ হচ্ছে। তার মানে উৎস যদি কাছে আসে তাহলে কম্পাঙ্ক বাড়বে, উৎস যদি কাছে আসে কম্পাঙ্ক বাড়বে, কারণ উৎস কাছে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কমে। তাহলে সোর্স যত, আমরা দাঁড়িয়ে আছি, কোন একটা গাড়ি আসছে, গান বাজছে, গানটা যত কাছে আসবে মনে হবে তার কম্পাঙ্কটা বাড়ছে, আবার দূরে চলে গেলে কম্পাঙ্ক কমে যাবে, তীক্ষ্ণতা পরিবর্তন হবে। ঠিক আছে, তীক্ষ্ণতার পরিবর্তন হচ্ছে, কারণ তীক্ষ্ণতা আমরা অনুভব করি, কম্পাঙ্ক তো আমরা চোখে শুনে বুঝতে পারি না। তীক্ষ্ণতা বাড়লে কম্পাঙ্ক বাড়ে, তীক্ষ্ণতা কমলে কম্পাঙ্ক কমে, সেটা তোমরা ক্লাস 9-এই পড়েছো। তাহলে উৎস কাছে আসলে এটা, তাহলে অনুরূপভাবে দূরে চলে গেলে নিচটা কি হবে? এটা প্লাস হয়ে যাবে দূরত্বটা বাড়ার জন্য। তাহলে উৎস গতিশীল হলে মনে রাখবো তাহলে কি কমে যায়? শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, কাছে আসলে কমে, দূরে গেলে বাড়ে, এটা কিন্তু মনে থাকে। এরপর চলে আসি, যদি অবজারভার বা শ্রোতা লিসনার যদি এগিয়ে আসে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পেলাম? 1 নম্বর ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে যেটা শিখে নিলাম, সুতরাং উৎস কাছে আসলে কম্পাঙ্ক, আপাত কম্পাঙ্ক যেটা, আপাত কম্পাঙ্ক n ড্যাশ হবে v বাই v মাইনাস vs। vটা হলো শব্দের বেগ আর vs টা হলো উৎসের বেগ, ভেলোসিটি অফ সাউন্ড, সোর্সের বেগটা হচ্ছে vs ইনটু n। আর এটা যদি কাছে আসে তাহলে এটা হবে, আর উৎস দূরে গেলে আপাত কম্পাঙ্ক n ড্যাশ তাহলে হবে v বাই v প্লাস vs। এটা কিন্তু গ্রেটার দ্যান n হয়েছিল, এটা v বাই v প্লাস vs ইনটু n, এটার মান অবশ্যই লেস দ্যান n হবে, কারণ এটা নিচটা প্লাস আছে, এটা বড় হচ্ছে, বড় দিয়ে ভাগ করছি মানে ছোট হয়ে যাবে। তার মানে কাছে আসলে কম্পাঙ্ক বাড়ে, দূরে চলে গেলে কম্পাঙ্ক কমে। তাহলে উৎস কাছে আসলে কি পরিবর্তন হবে? তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে। নেক্সট আমরা চলে আসি, যদি শ্রোতা কাছে আসে, এরপর আমরা দেখে নেব শ্রোতা যদি কাছে আসে, শ্রোতা ভিও বেগে স্থির উৎসের দিকে অগ্রসর হবে। তাহলে যদি শ্রোতা ভিও বেগে স্থির উৎসের দিকে অগ্রসর হয় তখন কি হবে আমরা এবার সেটা দেখে নেব। তাহলে শ্রোতা যদি ভিও বেগে স্থির উৎসের দিকে এগিয়ে আসে তাহলে মনে রাখতে হবে শ্রোতা, দেখো আমরা ধরো দাঁড়িয়ে আছি, ধরো দূরে কোনো একটা মিউজিক বাজছে, তো আমরা যদি দাঁড়িয়ে থাকি সেই ক্ষেত্রে যত কম্পাঙ্ক, যত সময় শব্দটা আমাদের কাছে পৌঁছবে, আমরা যদি উৎসের দিকে এগিয়ে যাই তাহলে শব্দটা নিশ্চয়ই আগে পৌঁছে যাবে, তার মানে শব্দের বেগটা বেড়ে যাচ্ছে, আপেক্ষিক বেগ।
স্রোতার সাপেক্ষে উৎস থেকে শব্দ আসছে ভি বেগে, এবার যদি স্রোতা এগিয়ে যায় তাহলে স্রোতার সাপেক্ষে বেগটা কিন্তু ভি হলো না, তখন হবে ভি প্লাস ভি। উল্টো দিকে গেলে আপেক্ষিক বেগ যোগ হয় আমরা জানি। তাহলে এক্ষেত্রে স্রোতার সাপেক্ষে কাছে দিকে যদি যায় মানে সোর্সের দিকে অগ্রসর হলে কি হবে, না ছবিটা কেমন, ভিএস থাকলো, ভিএস বলছি সোর্স থাকলো, অবজারভার এগিয়ে আসছে, কত বেগে এগিয়ে আসছে, ভিও বেগে, শব্দখানে ভি বেগে আসছে। তাহলে শ্রোতার এক্ষেত্রে শ্রোতার সাপেক্ষে শব্দের আপেক্ষিক বেগ সমান ভি প্লাস ভি। তাহলে শ্রোতা যদি কাছে আসে আপেক্ষিক বেগ বাড়বে, যোগ হবে, দূরে চলে গেলে যদি উল্টো দিকে যেত তাহলে হতো ভি মাইনাস ভি। আমরা জানি একই দিকে গেলে মাইনাস হয়, উল্টো দিকে গেলে প্লাস হয়। সাধারণ জ্ঞান থেকেই বুঝতে পারছি যদি আমরা সোর্সের কাছে যাই তাহলে শব্দটা আমার কাছে আসতে সময় কম লাগবে, সময়টা কিন্তু কমে যাবে। তাহলে বেগ যদি বাড়ে, সুতরাং যেহেতু উৎস স্থির, তাই এক্ষেত্রে শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা কখন পরিবর্তন হবে, যদি সোর্স গতিশীল হয়, সেই ক্ষেত্রে সোর্স কাছে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কমে, সোর্স দূরে চলে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। কিন্তু এখানে যেহেতু সোর্সটা স্থির আছে, এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, সুতরাং তাহলে বেগ পাল্টানো, দেখো কম্পাঙ্ক মানে বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কম্পাঙ্ক পরিবর্তন কিভাবে হতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হলে ভি বাই ল্যামডা, ল্যামডা পাল্টাতে পারে, ভি পাল্টাতে। তাহলে প্রথম ক্ষেত্রে উৎস গতিশীল হলে ভি চেঞ্জ হবে, উৎস গতিশীল হলে ল্যামডা চেঞ্জ হবে, আর শ্রোতা গতিশীল হলে ভি চেঞ্জ হবে। তাহলে এক্ষেত্রে সুতরাং এক্ষেত্রে আপাত কম্পাঙ্ক বা পরিবর্তিত কম্পাঙ্ক, শ্রোতা যেটা শুনবে এন ড্যাশ সমান ল্যামডাটা একই আছে, এখান থেকে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যই থাকছে যে কম্পাঙ্ক, তার তরঙ্গ দৈর্ঘ্য হলো তাহলে বেগ ভি প্লাস ভিও বাই ল্যামডা। এবার একটু আগে শিখেছি এক্ষেত্রে কি হয়, উৎসের সাপেক্ষে লিখলে ভি সমান এন ল্যামডা, তাহলে ল্যামডাকে আমরা লিখতে পারি ভি বাই এন, তাহলে এনটা পাশে চলে গেল। তাহলে এক্ষেত্রে n dash equals to v plus vo by v into n। তাহলে এটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি গ্রেটার দ্যান n, কারণ উৎস কাছে আসুক বা শ্রোতা কাছে আসুক উভয় ক্ষেত্রেই কম্পাঙ্ক বৃদ্ধি পাবে। উৎস শ্রোতা দুজনেই কাছে আসলে, যেই কাছে আসুক না কেন দুটো ক্ষেত্রেই কম্পাঙ্ক বাড়বে, ঠিক আছে। তাহলে শ্রোতা উৎস গতিশীল হলে ল্যামডা পাল্টায়, শ্রোতা গতিশীল হলে ভি পাল্টায়। এবার যদি দুজনেই গতিশীল হয় তাহলে কাছে আসলে কত হবে, অবজারভার যদি কাছে আসলে ভি প্লাস ভিও বাই ভি, আর দূরে চলে গেলে কত হবে, ভি মাইনাস ভিও বাই ভি ইন্টু এন। এটা খেয়াল রাখবো সূত্রগুলো। এরপর চলে আসি 3 নম্বর, দুজনেই যদি গতিশীল হয়, তখন আমাদের কি হবে সেটা আমাদের এবার দেখে নিতে হবে। তিন নম্বর, উভয়ই গতিশীল হলে, উভয় যদি গতিশীল হয় তাহলে এখানে সোর্স, এখানে আছে অবজারভার, দুজনের কাছে আসছে, এ আসছে ভিএস বেগে, এ আসছে ভিও বেগে, আর শব্দের বেগ হলো ভি, আর এখান থেকে যে কম্পাঙ্ক ছাড়ছে সেটা হচ্ছে এন। তো আমরা শিখেছি কি সোর্স গতিশীল হলে ল্যামডা পাল্টায়,
উৎস আর শ্রোতা গতিশীল হলে শব্দের বেগ পাল্টায়, তাহলে এখানে দুটোই পাল্টাবে। তাহলে এখানে আমরা বলছি দুজনে কাছাকাছি আছে, পরস্পরের নিকটে আসছে। তাহলে আমাদের কি ঘটনা ঘটবে যদি কাছাকাছি আসে দুজনে? তাহলে দেখো 1 নম্বর, উৎস গতিশীল হওয়ায় পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য lambda dash equals to v minus vs by n, এটা আমরা আগে পেয়েছি 1 নম্বর। nটা মূল কম্পাঙ্ক, উৎস যদি গতিশীল হয় সেই ক্ষেত্রে v minus vs by n। আর 2 নম্বর, শ্রোতা গতিশীল হলে পরিবর্তিত, একটাকে শিখলাম শব্দের বেগ, অবশ্যই শ্রোতার সাপেক্ষে শব্দের বেগ হবে v প্লাস ভিও। যেহেতু অবজারভার কাছে আসছে তাহলে আপেক্ষিক বেগটা v প্লাস ভিও হবে। সুতরাং শ্রোতার সাপেক্ষে শব্দের আপাত কম্পাঙ্ক, শ্রোতার সাপেক্ষে শব্দের আপাত কম্পাঙ্ক n ড্যাশ ইকুয়ালস টু v, এটাকে যদি v ড্যাশ বলি, v ড্যাশ বাই ল্যামডা ড্যাশ। এই দুটো মান বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমাদের আসছে v প্লাস ভিও বাই v মাইনাস vs ইন্টু n। তাহলে এটাই হচ্ছে আমাদের উভয় গতিশীল হলে যদি কাছে আসে তাহলে উপরটা প্লাস হবে, নিচটা মাইনাস। কাছে আসলে বাড়তে গেলে এই রিলেশনটার উপরটা প্লাস হতে হবে, নিচটাকে মাইনাস হতে হবে। যদি কমতে হয়, দূরে চলে যায়, দুজন থেকে দূরে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে উপরটা মাইনাস হবে, নিচটা প্লাস হবে। তাহলে সাধারণ সূত্র যেটা আমরা শিখলাম, সুতরাং উভয় যদি গতিশীল হয় সেই ক্ষেত্রে কাছাকাছি আসলে এটা হচ্ছে। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের সাধারণ সূত্র হলো, অতএব n ড্যাশ হলো উভয় গতিশীল হলে v প্লাস মাইনাস ভিও বাই v প্লাস মাইনাস vs ইন্টু n। v প্লাস মাইনাস ভিও প্লাস, কখন উপরটা প্লাস কখন হবে? যদি অবজারভার কাছে আসে তাহলে উপরটা প্লাস, আর উপরটা মাইনাস কখন হবে? যদি অবজারভার দূরে যায় তখন উপরটা মাইনাস। সিমিলারলি নিচটা কখন প্লাস হবে? যদি সোর্স দূরে যায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, তাহলে v প্লাস vs হবে। আর যদি সোর্স কাছে আসে তরঙ্গ দৈর্ঘ্য কমছে, তার জন্য v মাইনাস vs হবে। এটা কিন্তু সূত্রটা খেয়াল রাখতে হবে। তাহলে এটাই সাধারণ সূত্র ডপলার, শব্দের ডপলার ক্রিয়ার ক্ষেত্রে। এটা দিয়ে আমরা সব অঙ্কই করতে পারবো, যে সব অঙ্ক আমাদের আসে। এবার ধরো এরকম হতো, এই ছবিটার ক্ষেত্রে যদি বলি, দুজনে একই দিকে যাচ্ছে কিন্তু ভিন্ন ভিন্ন বেগে। ধরো অবজারভার এদিকে যাচ্ছে আর সোর্স এদিকে যাচ্ছে, তাহলে কেমন হবে? আমাদের সূত্রটা বুঝে নি। তাহলে এখান থেকে একটা n কম্পাঙ্ক, তাহলে অবজারভার কত কম্পাঙ্ক শুনবে বা শ্রোতা কত কম্পাঙ্ক শুনবে? তাহলে দেখো n ড্যাশ, এই ছবির ক্ষেত্রে অবজারভার শ্রোতার সোর্সের দিকে যাচ্ছে আর সোর্স অবজারভার থেকে দূরে যাচ্ছে। তাহলে অবজারভার যদি কাছে আসে, আমাদের মেন সূত্রটাকে লিখে নিই, v প্লাস মাইনাস vs ভিও বাই v প্লাস মাইনাস vs ইন্টু n। দেখো যদি অবজারভারের কথা ভাবি, সে কিন্তু সোর্সের দিকে যাচ্ছে, তাহলে ওপরটা হবে v প্লাস ভিও। অবজারভার যদি সোর্সের কাছে যায় তাহলে হবে v প্লাস ভিও। আবার সোর্স যদি অবজারভার থেকে দূরে যায়
তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, তাহলে নিশ্চয় হবে v প্লাস vs। এবার যদি vs ইকুয়ালস টু vo সমান u হয়, সেক্ষেত্রে একই বেগে যদি যায়, ধরো জিনিসটা এভাবে যাচ্ছে, একই বেগে যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগ কিন্তু শূন্য। সেক্ষেত্রে মানে এই ঘটনার ক্ষেত্রে দুজনে একই বেগে যদি একই দিকে যায়, তবে উৎস ও শ্রোতার মধ্যে আপেক্ষিক বেগ শূন্য। বুঝতেই পারছি v প্লাস ইউ কেটে গেল, সেক্ষেত্রে n ড্যাশ ইকুয়ালস টু n। তার মানে অর্থাৎ যদি উৎস আর শ্রোতা একই বেগে একই দিকে যায়, সেক্ষেত্রে একজনের সাপেক্ষে অন্যজনের আপেক্ষিক বেগ শূন্য হচ্ছে। তো শূন্য হওয়ার কারণে কিন্তু ডপলার এফেক্ট ঘটছে না, অর্থাৎ সোর্স থেকে যত কম্পাঙ্ক ছাড়বে অবজারভারও সেম কম্পাঙ্কই শুনতে পাবে, কোনো কম্পাঙ্কের আপাত পরিবর্তন ঘটবে না বা ডপলার বিচ্যুতি ঘটবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা বিশেষ ক্ষেত্র। যদি একই বেগে একই দিকে যায়, ভিন্ন বেগে হলে অবশ্যই হবে ভিও আর ভিএসটা যদি নট ইকুয়াল টু হয়, সেই ক্ষেত্রে কম্পাঙ্ক চেঞ্জ হবে, আর যদি ইকুয়াল হয় তাহলে কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেটা আমরা দেখলাম। তাহলে একই বেগে একই দিকে গেলে তাহলে কিন্তু কম্পাঙ্কের পরিবর্তন হবে না। ঠিক আছে, এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখবো, এগুলো মুছে দিই। 3 অবধি করেছি। 4 নম্বর, প্রতিফলনের ক্ষেত্রে ডপলার ক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। প্রতিফলনের ক্ষেত্রে ডপলার ক্রিয়াটা বুঝে নিতে হবে। প্রতিফলনের ক্ষেত্রে মনে রাখবে, প্রতিফলকই হচ্ছে উৎস হিসেবে কাজ করবে। প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলকটাই উৎস হিসেবে কাজ করবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, খেয়াল রাখতে হবে। 4 নম্বর, প্রতিফলনের ক্ষেত্রে ডপলার ক্রিয়া। প্রতিফলক যদি থাকে সেক্ষেত্রে ডপলার ক্রিয়া কেমন হবে সেটা আমাদের একটু দেখে নিতে হবে। তো আমরা জানি প্রতিফলনের ক্ষেত্রে শব্দ যেহেতু প্রতিফলন ধর্ম আছে, শব্দটা প্রতিফলনের ক্ষেত্রে আমরা শব্দ যেখান থেকে উৎপন্ন হচ্ছে তার যত বেগ, শব্দের উৎস কোনটা হিসাবে কাজ করবে সেটা বুঝে নিতে হবে। এখানে দুটো উৎস হতে পারে বিশেষ ক্ষেত্রে, সেটাও আমরা দেখব। তো ধরো এখানে প্রতিফলক আছে, এখানে আছে একটা ধরো গাড়ি যাচ্ছে, জাস্ট একটা বোঝার মতো রাখছি, বোঝা নিয়ে কথা। এখানে গাড়ি চালক বসে আছে, তো সে কি করলো, হর্ন দিচ্ছে ধরো, কিংবা কোন একটা সাইরেন বাজাচ্ছে। ঠিক আছে, এখানে ধরো সোর্স অফ সাউন্ড সোর্স আছে, এখানে মাইক্রোফোন লাগানো আছে। সেখান থেকে শব্দ উৎপন্ন করছে। ঠিক আছে, তো প্রতিফলনের ক্ষেত্রে ডপলার ক্রিয়াটা আমাদের বুঝে নিতে হবে। তো শব্দটা ধরলাম এই গাড়িটা ইউ বেগে দেওয়ালের দিকে যাচ্ছে, তো গাড়িটা যদি ইউ বেগে যায় তাহলে এখান থেকে যে শব্দটা প্রতিফলিত হয়ে আসবে সেটাই কিন্তু উৎস হিসেবে কাজ করবে, সেটাকে এই ব্যক্তি শুনতে পাবে। তার কম্পাঙ্কটা কত, এখান থেকে যে কম্পাঙ্ক আছে সেটাই এনে, তাহলে যে শব্দটা প্রতিফলিত হয়ে আসছে
এটা হচ্ছে প্রতিফলিত শব্দ, মানে এখানে প্রতিফলকটাই উৎস হিসেবে কাজ করবে, আর এখানে গাড়ি চালক শ্রোতা হিসেবে কাজ করবে। তাহলে প্রতিফলিত শব্দটা এখানে তাহলে প্রতি উৎসর বেগটা ইউ হবে, যেহেতু শব্দটা যে উৎস থেকে এখান থেকে যে শব্দ তৈরি করছে সে যেহেতু ইউ বেগে গতিশীল আছে, তাহলে এও কিন্তু প্রতিফলিত হয়ে ইউ বেগেই ফিরে যাবে। প্রতিফলকের বেগ, তাহলে এখানে প্রতিফলক বা উৎসের বেগকে ইউ হিসাবে ধরতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, তাহলে প্রতিফলনের ক্ষেত্রে অঙ্কের জন্য খুব গুরুত্বপূর্ণ, প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলক উৎস হিসাবে কাজ করে, এবং এক্ষেত্রে VS equals to VO, তাহলে এ হচ্ছে অবজারভার, এইটা হচ্ছে সোর্স, দুটোই হচ্ছে ইউ। অবজারভার যত বেগে আসবে এখান থেকে শব্দটাও উৎসটাও, শব্দের যে উৎস সেটারও বেগ, যেহেতু প্রতিফলক তাই একই বেগে শব্দটা ফিরছে সেটা ধরে নিতে হবে। আর মাধ্যমে যে শব্দের বেগ সেটা তো হচ্ছে আমাদের ইউ, ইউ হচ্ছে ভি ধরি, সবসময় ভি ধরবো। তাহলে এখানে তাহলে মনে রাখতে হবে প্রতিফলকের ক্ষেত্রে উৎসটাই আর উৎস আর শ্রোতা দুজনের বেগ সমান হবে যখন প্রতিফলনের ক্ষেত্রে আমরা ডপলার ক্রিয়া হিসাব করব। তাহলে এক্ষেত্রে অতএব গাড়ি চালকের সাপেক্ষে শব্দের আপাত কম্পাঙ্ক তাহলে কত হবে, n ড্যাশ, কি সূত্র, v প্লাস মাইনাস ভিও বাই ভি প্লাস মাইনাস ভিএস ইনটু n। তাহলে দেখো এখানে দুজনের কাছে আসছে, দুজনের কাছে আসছে মানে কম্পাঙ্কটা বাড়বে, বেশি কম্পাঙ্ক শুনবে, তার মানে ওপরটা অবজারভার যদি উৎসের কাছে আসে সেই ক্ষেত্রে বেগ যোগ হয়, আর সোর্স যদি কাছে আসে সেই ক্ষেত্রে বিয়োগ হয়, কারণ সোর্স কাছে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে। তাহলে আমাদের সূত্র হবে ভি প্লাস ভিও আর নিচটা হবে ভি মাইনাস ভিএস। তাহলে প্রতিফলনের ক্ষেত্রে আমাদের এখানে যেটা হলো, এবার যেহেতু ভিএস আর ভিওটা দুটোই ইউ, তাহলে লিখবো n ড্যাশ ইকুয়াল টু এখানে হবে ভি প্লাস ইউ বাই ভি মাইনাস ইউ। তাহলে এখানে n ড্যাশটা প্রতিফলনের ক্ষেত্রে উৎস আর শ্রোতার বেগ দুটোই সমান, সেটা আমরা সব সময় ব্যবহার করব, এটা যেন খেয়াল থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রতিফলনের ক্ষেত্রে ডপলার ক্রিয়া। এবার ধরো একটা প্রবলেম আমাদের দিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরো এর পেছনে একজন ব্যক্তি আছে, ওর পেছনে একজন মোটরসাইকেল আরোহী যাচ্ছে, খুবই বিচ্ছিরি দেখতে, কি গাড়ি নিয়ে যাচ্ছে জানি না, রয়্যাল এনফিল্ড নিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই লোকটা একটু একে ফলো করছে, এই গানটা শুনতে চাইছে। তো ধরলাম এ ডাব্লিউ বেগ নিয়ে গতিশীল হচ্ছে, এখানে ডাব্লিউ লেস দ্যান ইউ আমি ধরে নিচ্ছি। তাহলে এখানে এই গান বাজাতে যাচ্ছে, এই লোকটাকে ফলো করছে। তাহলে এবার এই লোকটা দ্বিতীয় যে লোক, এটাকে যদি বলি শ্রোতা, এটা 2, এটা 3। তাহলে 1 নম্বর যে ব্যক্তি
সে কিন্তু দুটো শব্দ শুনতে পাবে। 1 নম্বর ব্যক্তি কিন্তু দুটো শব্দ শুনতে পাবে, কারণ একটা শব্দ এখান থেকে তার কাছে পৌঁছবে ডাইরেক্ট, আর একটা শব্দ প্রতিফলিত হয়ে আসবে 3 থেকে। তাহলে ওই ব্যক্তির কাছে দুটো উৎস, একটা হচ্ছে ডাইরেক্ট এই গাড়িটা যেখান থেকে মাইক থেকে শব্দ বেরোচ্ছে, আর একটা হচ্ছে দেওয়াল থেকে যে প্রতিফলিত হয়ে আসছে সেটা। তাহলে এবার আমার প্রশ্ন, এই 1 নম্বর ব্যক্তি W বেগ নিয়ে যাচ্ছে, গাড়িটা U বেগ নিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে 1 নম্বর ব্যক্তি যে দুটো শব্দ শুনতে পাবে, একটা গাড়ি থেকে সোজা আসবে আর একটা হচ্ছে প্রতিফলিত হয়ে আসবে, এই দুটো ভিন্ন ভিন্ন যে কম্পাঙ্ক শব্দ শুনতে পাবে তাদের মধ্যে পার্থক্য কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে প্রশ্নটা আমরা লিখি। তাহলে প্রশ্ন কি আমাদের এখানে? প্রশ্নটা হলো, 1 মিনিট, বাইক চালক, এই যে বাইক চালক যে দুটি শব্দের বা দুটি কম্পাঙ্কের শব্দ শুনতে পাবে তার মান নির্ণয় করো। ঠিক আছে, এখান থেকে কিন্তু n কম্পাঙ্কের শব্দই বেরোচ্ছে। এবার ওই লোকটা যেহেতু গাড়িটাকে ফলো করছে, সামনে একটা কোনো মিউজিকের দল যাচ্ছে, পিকনিক করতে যাচ্ছে, শীতের মরশুম, পেছনে ধরো তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, তুমি দেখবে দুটো শব্দ যদি সামনে প্রতিফলক থাকে তাহলে ডাইরেক্ট একটা এর কাছে পৌঁছবে, একটা প্রতিফলিত। কেন দুটো? কেন একটা সোজা এই মাইক থেকে শব্দ আসছে, একটা প্রতিফলক থেকে আসছে, এই দুটো শব্দের কম্পাঙ্ক কত নির্ণয় করবো আমরা। তো সেটা কি করে করা যায়? 1 নম্বর ক্ষেত্র, যখন 2 নম্বর উৎস আর 1 নম্বর শ্রোতা, এখানে শ্রোতা সবসময় 1 নম্বর, কারণ এই এর সাপেক্ষে বাইক চালক 2 নম্বরটা যখন উৎস এবং এ শুনবে, তার ক্ষেত্রে তখন আপাত কম্পাঙ্ক n1, তাহলে সেটা কত হবে? দেখো, শ্রোতা উৎসের দিকে যাচ্ছে, তাহলে v শব্দের বেগ প্লাস ভিওটা কত বলে দিয়েছি? w। শ্রোতা হলো a, তাহলে তার বেগ হলো ভিও মানে w। শ্রোতা উৎসের দিকে যাচ্ছে কিন্তু উৎস শ্রোতা থেকে দূরে যাচ্ছে, তাহলে v প্লাস ইউ ধরেছি ইনটু n। তাহলে প্রথমটার ক্ষেত্রে 2 নম্বরটা যখন উৎস, তখন শ্রোতা উৎসের কাছে যাচ্ছে কিন্তু উৎস, একটুকে বুঝিয়ে দিয়েছি, একটা উৎস শ্রোতা থেকে দূরে যাচ্ছে, তাহলে উপরটা প্লাস নিচটা প্লাস। তাহলে প্রথম ডাইরেক্ট যেটা শব্দ আসবে তার কম্পাঙ্ক হচ্ছে এটা শুনতে পাবে। আচ্ছা, যখন 2 নম্বর ক্ষেত্র, 3 নম্বর মানে দেওয়াল যখন উৎস, প্রতিফলক উৎস, 3 নম্বর উৎস ও 1 নম্বর শ্রোতা, মানে দেওয়াল থেকে যে শব্দটা প্রতিফলিত হয়ে আসবে সেটাকে এ কত শুনবে, এই ব্যক্তি তার কাছে ওটা কত হবে, তাহলে সেটা কত হবে? সেটা বললাম শ্রোতা। তখন আপাত কম্পাঙ্ক n2। তাহলে দেখো, দুজনের কাছে আসছে, উৎস কাছে আসছে, শ্রোতাও কাছে আসছে, তাহলে সেক্ষেত্রে কত হবে? v প্লাস w বাই v মাইনাস ইউ ইন্টু n। দুজনের কাছে আসলে উপরটা প্লাস হয়, নিচটা মাইনাস হয়, প্রথম ক্ষেত্র যেটা শিখেছি। তাহলে এবারে এই দুটো কম্পাঙ্ক, তাহলে বড় কোনটা? বড় নিশ্চয়ই n2, কারণ এর ক্ষেত্রে নিচটা মাইনাস আছে, তাহলে এখানে অবশ্যই, তাহলে যে দুটো কম্পাঙ্ক শুনতে পেলো সে দুটো পেলাম, এবং তাদের মধ্যে যে পার্থক্য, তাহলে সেটা কত হবে? সুতরাং
আমরা প্রবলেমটা করে ফেলেছি, এবার একটু একটা পার্ট করে রাখি। সুতরাং বাইক চালক যে দুটো শব্দ শুনতে পাবে, সুতরাং বাইক চালক যে দুটি শব্দ শুনবে সেটি বা শুনবে তাদের মধ্যে কম্পাঙ্কের ব্যবধান তাদের মধ্যে কম্পাঙ্কের ব্যবধান বা পার্থক্য, তাহলে কোনটা বড়? ডেল্টা এনটা কত হবে? n2 টা বড়, দ্যাট ইজ n2 মাইনাস n1। তাহলে বসিয়ে দিলে ডেল্টা এনটা চলে আসছে, কমন যাচ্ছে দেখো n ইনটু v প্লাস w কমন চলে গেছে, 1 বাই v মাইনাস u মাইনাস 1 বাই v প্লাস u। তাহলে n এটা কত আসবে? 2u 2nu v plus u, sorry v plus w by v square minus v square। এটাই হচ্ছে কম্পাঙ্কের পার্থক্য, যেটাকে আমরা যখন তরঙ্গের পরিমাপ করব প্রতি সেকেন্ডে কতগুলো সে স্বরকম্প শুনতে পাবে, সেটাই হচ্ছে এর সংখ্যা, নাম্বার অফ বিটস পার সেকেন্ড। সেটাকে কি, দুটো যে উৎসের কম্পাঙ্ক হয়, যে দুটো শব্দ শুনছে তাদের পার্থক্যটা হবে এটা, সেটাই হলো সে প্রতি সেকেন্ডে কতগুলো স্বরকম্প শুনতে পাবে। স্বরকম্প কি সেটা যখন পড়াবো তখন বোঝাবো। তাহলে এটাই হচ্ছে, লিখে রাখবে তার কথাটা, সেটি হলো এই যে জিনিসটা কম্পাঙ্কের যে পার্থক্য n2 মাইনাস n1, সেটাই হচ্ছে ব্যক্তি মানে গাড়ি চালক মানে বাইক চালক ব্যক্তি প্রতি সেকেন্ডে যে কটি স্বরকম্প শুনতে পাবে। সেটাই হলো ডেল্টা এন বা কম্পাঙ্কের পার্থক্য। এটা দিয়ে আমরা প্রবলেমটা করলাম, খুব একটা ভালো প্রবলেম, সেটা আমরা শিখে ফেলেছি এবং তোমাদের করিয়ে দিলাম, ভালো করে অবশ্যই দেখবে প্রবলেমটা। এরপর আমরা দেখে নেব আমাদের শব্দের ডপলার ক্রিয়া যেগুলো ছিল। একটা কথা ওটা বলা হয়নি, বায়ু প্রবাহের যে প্রভাব, ধরো বায়ু প্রবাহ ঘটছে, সেই ক্ষেত্রে সূত্রটা কি দাঁড়াবে? তো শব্দের যখন আমরা ওই প্রথম শুরু করেছিলাম শব্দের যে বায়ু প্রবাহের প্রভাব, সেটা যেভাবে করেছি সেটা একইভাবে আমাদের চিন্তা করতে হবে এখানে। ধরো যদি শব্দের শ্রোতা যেদিকে আছে, শ্রোতার দিকে যদি বায়ু প্রবাহ ঘটে, সেই ক্ষেত্রে শব্দ তরঙ্গের বেগ বেড়ে যাবে। আর শ্রোতা ধরো দাঁড়িয়ে আছে, বায়ু প্রবাহটা এদিক থেকে শব্দ যাচ্ছে, বায়ু প্রবাহ এদিকেই হচ্ছে, তাহলে বেগটা বেড়ে যাবে শব্দের, মানে ভি প্লাস ভি এ আর হয়ে যাবে। আর যদি শ্রোতা উল্টো দিকে থাকে তাহলে ভি মাইনাস ভি এ আর হয়ে যাবে। তাহলে আমাদের জেনারেল যে ফর্মুলাটা আমরা শিখবো, মানে শব্দের ডপলার ক্রিয়ার যে সাধারণ সম্পর্ক, সুতরাং তাহলে শব্দের ডপলার ক্রিয়ার আপাত কম্পাঙ্কর ক্রিয়ার ক্ষেত্রে যে আপাত কম্পাঙ্কের সাধারণ সমীকরণটা, তাহলে কি হলো সাধারণ সূত্র, যেটা মনে রাখবো, সাধারণ সূত্রটা হলো n dash equals to v plus minus vo by v plus minus vs into n। যদি এয়ার স্পিড থাকে, এয়ারের যদি বলা হয় বায়ু প্রবাহ যদি থাকে, এয়ার মোশন থাকে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে v plus minus var plus minus vo by v
প্লাস মাইনাস VAR প্লাস মাইনাস VS ইনটু। যদি বায়ু প্রবাহের কথা বলা থাকে সেখানে হচ্ছে আমাদের ধরো সোর্স আছে, এখান থেকে শব্দের বেগ v, বায়ু প্রবাহটা এদিকে ঘটছে, আর উৎস আছে এখানে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো সোর্সটা দাঁড়িয়ে আছে, উৎসটা কাছে আসছে, বা এও দ্রুত এরকমই ধরি। ভিএসটা এদিকে, সব সোর্স এদিকে যাচ্ছে, অবজারভার এদিকে যাচ্ছে। তাহলে সোর্স থেকে যে কম্পাঙ্ক n কম্পাঙ্ক ছাড়ছে তার কাছে এর কাছে n ড্যাশ যেটা, তাহলে n ড্যাশটা কত হবে? n ড্যাশ হবে v, এটা কাছে আসছে তাহলে v প্লাস এটা দিকে একই দিকে একটা, তাহলে v প্লাস VA প্লাস VO, আর v প্লাস VA মাইনাস VS ইনটু n। যদি শব্দের বেগ আর বায়ু প্রবাহের বেগ একই দিকে হয় সেক্ষেত্রে v প্লাস VA, আর উল্টো দিকে হলে আমাদের উল্টোটা হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সাধারণত খুব একটা দেয় না, যদি দেয় তাহলে এইভাবে আমরা বিষয়টাকে বুঝে নেব। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে শব্দের ক্ষেত্রে যেমন ডপলার ক্রিয়া দেখলাম, আলোর ক্ষেত্রেও ডপলার ক্রিয়া হয়। তো আলোর ডপলার ক্রিয়াটা খুবই সামান্য আছে, সেটা আমরা একটু বুঝে নেব। তোমরা ঠিক করে লিখে নেবে সূত্রগুলো সব। আলোর ডপলার ক্রিয়া খুব ভালো জিনিস। আলোর ডপলার ডপলার এফেক্ট অফ লাইট। তো দেখো, আমরা জানি আলোর ক্ষেত্রে দৃশ্যমান আলো আলোর ক্ষেত্রে তার তরঙ্গদৈর্ঘ্যের সীমা হচ্ছে মোটামুটি 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম, এর মধ্যে ঘোরাফেরা করে ল্যাম্ডার ভ্যালু। তার তুলনায় কিন্তু শব্দের তরঙ্গদৈর্ঘ্য অনেক বড়। তো এবার আমরা যদি কম্পাঙ্কটা বুঝি, কম্পাঙ্কটা কত? তো কম্পাঙ্কের সীমাটা তাহলে হবে, শব্দের বেগ হচ্ছে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸, তাহলে আনুমানিকভাবে আমরা একটা হিসাব করলে দেখতে পাচ্ছি কত আসে, 3 × 10⁸ বাই 10⁻⁻10 অ্যাংস্ট্রম থেকে মিটারে গেলে এটা আসছে, এর ক্ষেত্রে আসছে 4.28 10⁻14 থেকে 7.5 10⁻14 হার্জ। এটা হচ্ছে এত হার্জ কম্পাঙ্ক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সীমা খুবই ছোট, মানে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু খুব ছোট হয় তাই আলোর ক্ষেত্রে কিন্তু কম্পাঙ্ক খুব বড় হয়। তাহলে এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। তো কম্পাঙ্কটা খুব বড় হওয়ার জন্য কম্পাঙ্কে যদি সামান্য পরিবর্তন ঘটে সেটা আমরা অনুভব করতে পারি না। সেই জন্য আলোর ক্ষেত্রে কম্পাঙ্কের সাপেক্ষে ডপলার এফেক্ট করা হয় না। কেন? যেহেতু আলোর কম্পাঙ্ক, আলোর তরঙ্গের কম্পাঙ্ক of the order of 10⁻10⁻14 মানে অনেক বড়, সেখানে শব্দের কম্পাঙ্ক কেমন হয়? 500 হার্জ, 520, 490, অনেক ছোট। তাহলে সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু অনেক বড় হবে, ঠিক আছে? কম্পাঙ্ক সমান বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কম্পাঙ্কটা অনেক বড়, তাই কম্পাঙ্কের পরিবর্তন, মানে যেটাকে বলছি ডপলার বিচ্যুতি, কম্পাঙ্কের পরিবর্তন পরিমাপযোগ্য নয়।
কম্পাঙ্কটা যে পাল্টে গেল সেটা আমরা বুঝতেই পারবো না, পরিমাপ করতে পারবো কিন্তু সেটা এতটাই ছোট, নেগলিজিবল চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি অফ লাইট ওয়েভ। ফ্রিকোয়েন্সি অফ লাইট ওয়েভ মাচ গ্রেটার দ্যান ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড ওয়েভ। তো তার জন্য আলোর ক্ষেত্রে যে কম্পাঙ্ক সেটা অনেক বড় হয় শব্দের তুলনায়। তাহলে আলোর ক্ষেত্রে কম্পাঙ্কটা এতটাই বড় হয় যে তার সামান্য যদি পরিবর্তন হয়, কয়েক হার্জ পরিবর্তন, সেটা ধরা পড়ে না। তার তুলনায় আলোর ক্ষেত্রে যেটা করা হয়, আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের সাপেক্ষে ডপলার এফেক্ট নির্ণয় বা দেখা হয় বা ডপলার বিচ্যুতি নির্ণয় করা হয়। এই কারণে আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে আমাদের ডপলার ক্রিয়া ব্যাখ্যা করা হয়। মানে তরঙ্গ দৈর্ঘ্যের কি পরিবর্তন, কাছে এলে কমে, দূরে গেলে বাড়ে, শিখেছি আমরা। সোর্স কাছে আসলে সাপেক্ষে ডপলার ক্রিয়া ব্যাখ্যা করা হয়। আর এখানে মনে রাখবো আলোর ডপলার ক্রিয়ার ক্ষেত্রে অবজারভার মানে দর্শক, পর্যবেক্ষক সর্বদা স্থির। কারণ আমরা এখানে পর্যবেক্ষণ করব দূরের নক্ষত্রগুলোকে, কোনো দূরের তারাগুলোকে, তার ক্ষেত্রে কি পরিবর্তন হয় সেটা আমরা দেখব। তাহলে এই ক্ষেত্রে বা আলোর ডপলার ক্রিয়ায় পর্যবেক্ষক সর্বদা স্থির, মানে অতএব ভি অবজারভার 0। এবার তরঙ্গ দৈর্ঘ্যের কনসেপ্ট আমরা কি শিখেছি? সোর্স যদি কাছে আসে তরঙ্গ দৈর্ঘ্য কমে, আর সোর্স দূরে গেলে তরঙ্গ দৈর্ঘ্য, দূরের যে তারাগুলো আছে সেগুলোই কিন্তু এখানে সোর্স হিসেবে কাজ করবে। এবার আলোর সেই দূর থেকে যে লাইটের সোর্সগুলো, অনেক দূরে অবস্থিত যে তারাগুলো বা নক্ষত্রগুলো, সেখান থেকে যে আলোগুলো আসছে তার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে কিনা বিচার করব। সেখান থেকে আমরা বেশ কিছু সিদ্ধান্তে আসবো, সেগুলো এবার শুনি। তাহলে ভিওটা 0। সুতরাং উৎস কাছে এলে ল্যামডা কমবে, আর উৎস দূরে গেলে ল্যামডা বাড়বে। এটা আমরা আগেই শিখে ফেলেছি। এখানে যে বেগ ব্যবহার করবো সেটা কিন্তু ভি নয়, শব্দের বেগ নয়, আলোর বেগ। আলোর বেগ নিয়ে আসছে। সুতরাং এক্ষেত্রে ল্যামডা ড্যাশ মানে পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য হবে, মানে ছিল ভি মাইনাস ভিএস ছিল, তাহলে এখানে হবে সি শব্দের বেগের জায়গায় আলোর বেগ মাইনাস ভিএস প্লাস মাইনাস বাই এন ছিল, তাই হবে সি ইন্টু ল্যামডা। নিচে আসতে এন কম্পাঙ্ক মানে বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। উৎস থেকে ল্যামডাটা হলো প্রকৃত তরঙ্গ দৈর্ঘ্য, এটা হলো প্রকৃত যে উৎস থেকে যে ছাড়ছে। ঠিক আছে, আর ল্যামডা ড্যাশটা হলো আপাত তরঙ্গ দৈর্ঘ্য, সিটা হলো শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভিএস হলো উৎসের বেগ। তো এবার ঘটনা যেটা খুব ভালো করে বুঝবে, তো আমরা যদি এখানে দেখি তরঙ্গ দৈর্ঘ্য যদি সোর্স কাছে আসে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়,
আমরা জানি দৃশ্যমান আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত, এদিকে হচ্ছে মোটামুটি ভাবে দেখতে গেলে এদিকে হচ্ছে বেগুনি, এদিকে হচ্ছে লাল। সাধারণত বেগুনিকে নিয়ে আমরা কাজ করি, নীল নিয়ে কাজ করি। বেগুনির তরঙ্গ দৈর্ঘ্যটা 4000 থেকে একটু কম হয়, নীল আর লাল। তো তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে তাহলে কোন দিকে সরছে, বেগুনির দিকে বা নীলের দিকে। তরঙ্গ তাহলে উৎস যদি কাছে চলে আসে, ঠিক সেক্ষেত্রে প্রকৃত তরঙ্গ দৈর্ঘ্যের মান কমতে থাকে, আপাতত তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট হয়, এবং এই ঘটনাকে বলা হচ্ছে নীল বিচ্যুতি। মানে তরঙ্গ দৈর্ঘ্যটা শিফট করছে টুয়ার্ডস ব্লু, নীলের দিকে ছুটে যাচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্য কমা মানে কি নীলের দিকে এগোচ্ছে। আর তরঙ্গ দৈর্ঘ্য যদি উৎস দূরে চলে যায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, সেই ক্ষেত্রে হবে লাল বিচ্যুতি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে লাল বিচ্যুতি, কারণ তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে 7000-এর দিকে এগোচ্ছে। আর তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে তাহলে সেক্ষেত্রে বেগুনি বা নীলের দিকে এগোচ্ছে, আমরা তাই ওটাকে বলবো নীল বিচ্যুতি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি তাহলে উৎস কাছে আসলে দেখা যাবে, তাহলে প্রথম চলে আসছে আমাদের যে একটা কথা লিখলাম নীল বিচ্যুতি। নীল বিচ্যুতির ক্ষেত্রে ল্যামডা ড্যাশ লেস দ্যান ল্যামডা। নীল বিচ্যুতি মানে সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা কমবে, নীলের দিকে সরে যাবে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের মান কমের দিকে যাবে, দ্যাট ইজ নীলের দিকে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য কখন কমে, যদি উৎস কাছে আসে তখন হবে নীল বিচ্যুতি। আর লাল বিচ্যুতি কখন হবে, লাল বিচ্যুতি মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, সেক্ষেত্রে ল্যামডা ড্যাশ গ্রেটার দ্যান ল্যামডা, মানে সেক্ষেত্রে উৎসটা দূরে চলে যাচ্ছে। তো বেশিরভাগ নক্ষত্রের ক্ষেত্রে স্টাডি করলে দেখা যায় সেক্ষেত্রে লাল বিচ্যুতি পর্যবেক্ষণ হচ্ছে, অর্থাৎ দূরের যে নক্ষত্রগুলো সেগুলো আমাদের থেকে আরো দূরে চলে যাচ্ছে, অর্থাৎ ইউনিভার্স এক্সপ্যান্ড করছে বা মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে। দূরের যে নক্ষত্রগুলো সেগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি সেই ক্ষেত্রে কি দেখব, তার ক্ষেত্রে লাল বিচ্যুতি লক্ষ্য করা যায়, অর্থাৎ তার তরঙ্গ দৈর্ঘ্যগুলো বৃদ্ধি পায়। তো অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায় কখন, যদি উৎস দূরে যায়, মানে দূরের যে নক্ষত্রগুলো সেগুলো যেন আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে আকাশ সেই আকাশের পরিধি আরো বিস্তৃত হচ্ছে। এই কারণে বলা হয় মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। মহাবিশ্বের সম্প্রসারণকে কি করে ব্যাখ্যা করব ডপলার ক্রিয়া দিয়ে, সেটা কিন্তু এর সাহায্যে। ঠিক আছে, তাহলে যত দূরের দূরের নক্ষত্রগুলো আছে তার ক্ষেত্রে দেখা যায়, এবং এই ডপলার ক্রিয়ার সাহায্যে তো আমরা ধরো এখান থেকে লিখে মুছে দিলাম। তো এখানে আমরা যেটা পেলাম দেখো, ল্যামডা ড্যাশ ইকুয়ালস টু পেয়েছি 1 প্লাস মাইনাস ভিএস বাই সি, ল্যামডা প্লাস মাইনাস লিখলাম ইনটু ল্যামডা, দ্যাট ইজ ল্যামডা ড্যাশ ইকুয়ালস টু ল্যামডা প্লাস মাইনাস ডেল্টা ল্যামডা। ভিএস ল্যামডা বাই সি এটাকেই কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ ডেল্টা ল্যামডাটাই হলো এখানে আলোর ক্ষেত্রে ডপলার বিচ্যুতি। আমাদের আলোর ডপলার ক্রিয়া যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু এই ডেল্টা ল্যামডা, তাহলে সূত্র কি ভিএস ল্যামডা বাই সি। তাহলে এর থেকে কিন্তু আমরা কোনো একটা নক্ষত্র কত বেগে পৃথিবী থেকে দূরে সরে গেল বা পৃথিবীর দিকে এগিয়ে আসছে সেটা আমরা বুঝতে পারবো। দিয়ে দেখা যায় বেশিরভাগ নক্ষত্র সেগুলো মোটামুটি অনেক দ্রুত বেগে, প্রায় 80% স্পিড অফ লাইট নিয়ে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, এবং তার ক্ষেত্রে লাল বিচ্যুতি দেখা যায়। যেহেতু লাল বিচ্যুতি দেখা যায় তাই আমরা বলি মহাবিশ্ব সম্প্রসার হচ্ছে বা এক্সপেনশন অফ ইউনিভার্স থিওরি বলে এটা। মহাবিশ্বটা আস্তে আস্তে বড় হচ্ছে, মানে আমাদের যে আকাশ বলি সেটা আরো পরিধি বেড়ে গিয়ে দূরে চলে যাচ্ছে, বা এটাকে এক্সপানশন বলে। তো এর সাহায্যে আমরা আলোর ডপলার ক্রিয়া, এছাড়াও কোনো নক্ষত্র তার অক্ষের উপর, যেমন সূর্যের আবর্তন ব্যাখ্যা করা যায়। ধরো সূর্যটা যখন ঘুরবে তখন কিন্তু তার একটা সাইড কাছে আসবে আর একটা সাইড দূরে যাবে, জিনিসটা রোটেশন করছে। তো রোটেশনের ক্ষেত্রে যদি রোটেশন বলি তার ক্ষেত্রে জিনিসটা যারা এইভাবে ঘোরে, তাহলে এই দিকটা দূরে যাবে, এই দিকটা কাছে। তাহলে কাছে আসলে কি তরঙ্গ দৈর্ঘ্য কমবে, তাহলে এক সাইডে দেখা যাবে নীল বিচ্যুতি,
তাহলে কোন নক্ষত্রের যদি এক সাইডে নীল বিচ্যুতি দেখা যায় আর অপোজিট সাইডে লাল বিচ্যুতি দেখা যায়, তাহলে বুঝতে হবে সেই নক্ষত্রটা নিজ অক্ষের উপর আবর্তন করছে। আবার একটা নক্ষত্রেরই ক্ষেত্রে যদি আবর্তন করে সেটাই আমরা ব্যাখ্যা করতে পারি। আর অনেক দূরের ক্ষেত্রে তো এরকম করে দুটো সাইড পাওয়া যাবে না, অনেক ক্ষেত্রে দেখা যায় একটা নক্ষত্রেরই দু রকম, যেটাকে আমার ডুয়াল স্টার বলা হয় বা দ্বৈত নক্ষত্র বলা হয়। মানে একটা ক্ষেত্রেই একটারই দেখা গেল লাল বিচ্যুতি নীল বিচ্যুতি দূরে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে বুঝবো একই অক্ষরেখার উপর দুটো নক্ষত্র আবর্তন করছে, সেই জন্য দুটোর ক্ষেত্রে আমাদের দু রকম কালার চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে বা লাল বিচ্যুতি নীল বিচ্যুতি। তো সূর্যের আবর্তনটা আশা করি বোঝাতে পেরেছি, যে সাইডে দূরে যাবে, দূরে গেলে সেই প্রান্তটা যেহেতু কাছের নক্ষত্র সেই হিসাবে আমরা বলছি সূর্যের আবর্তন ব্যাখ্যা করা যায়। দূরের যে দিকটা দূরে চলে যাবে সেই দিকটা লাল বিচ্যুতি দেখতে পাবো, আর যে সাইডটা কাছে আসবে সেদিকে নীল বিচ্যুতি দেখতে পাবো। তো তার ফলে আমরা জিনিসটাকে খুব সহজেই ব্যাখ্যা করতে পারছি, এবং এটাই আলোর ডপলার ক্রিয়ার বিউটি বলা যায়। তো আলোর ডপলার ক্রিয়ার ক্ষেত্রে ডপলার বিচ্যুতির যে সূত্র শেখালাম সেটা দিয়ে সব অঙ্ক হবে। ডপলার বিচ্যুতি নির্ণয় করে কোন একটা নক্ষত্র কত বেগে পৃথিবীর কাছে আসছে বা দূরে যাচ্ছে সেটা নির্ণয় করতে পারি। ল্যামডা জানবো, ডেল্টা ল্যামডা হলো চেঞ্জ, কতটা ল্যামডা চেঞ্জ দেখা গেল বললো। সাপোজ ডেল্টা ল্যামডা বলে দিল 6 অ্যাংস্ট্রম, আর এটা বললো ল্যামডাটা বললো 6000 অ্যাংস্ট্রম। বললো কাছে আসছে একটা নক্ষত্র, তার ক্ষেত্রে একটা সময় নীল বিচ্যুতি দেখতে পাওয়া গেল, তার ক্ষেত্রে কাছে আসার বেগটা কত, তাহলে ভিএসটা কত হবে? তাহলে ভিএস ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা ল্যামডা বাই ল্যামডা ইনটু সি। সি কত? 3 × 10⁸ ইনটু ডেল্টা ল্যামডা মানে 6/1000, দ্যাট ইজ 3 × 10⁵ মিটার পার সেকেন্ড। তাহলে নক্ষত্রটা 3 × 10⁵ মিটার পার সেকেন্ড বেগে পৃথিবীর কাছে আসছে বা দূরে যাচ্ছে, যে প্রবলেম দেওয়া থাকে সেই অনুসারে। তো ডপলার ক্রিয়ার ক্ষেত্রে দুটো সূত্র শিখিয়ে দিলাম, একটা হচ্ছে v ± VO বাই v ± VS ইনটু n। একটা কি শিখলাম? আলোর ডপলার ক্রিয়ার ক্ষেত্রে ডপলার বিচ্যুতি vs ল্যামডা বাই c। তো এখান থেকে কিন্তু আমরা এই যে দুটো সূত্র শিখলাম, এবং এই যে নীল বিচ্যুতি তাহলে কি হলো, কোন নক্ষত্র যখন কাছে আসবে তার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, তার ক্ষেত্রে দেখবো তরঙ্গ দৈর্ঘ্য কমছে। তরঙ্গ দৈর্ঘ্য কমা মানে তার তরঙ্গ দৈর্ঘ্যটা বেগুনি বা নীলের দিকে সরে যায়, তাই এটার নাম হচ্ছে ব্লু শিফট। এন্ড ফর যে নক্ষত্রগুলো দূরে চলে যাবে, সোর্স যদি দূরে যায় সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যগুলো বৃদ্ধি পায়, অর্থাৎ লালের দিকে সরে যায়, তার ক্ষেত্রে দেখতে পাবো রেড শিফট। ঠিক আছে, তো আমরা আলোর ডপলার ক্রিয়া থেকে মহাবিশ্বের সম্প্রসারণ ব্যাখ্যা কি করে পাওয়া যায়, এবং কোন নক্ষত্রের বেগ কি করে নির্ণয় করা যায়, এবং কোন নক্ষত্র প্রধানত সূর্যের আবর্তন কি করে ব্যাখ্যা করা যায়, এগুলো কিন্তু একটু ভালো করে বুঝে নেবে। বুঝিয়ে দিলাম, তাও তোমরা তোমাদের মতন করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো কেন এক সাইডে লাল বিচ্যুতি, কেন একদিকে নীল বিচ্যুতি, এটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই হলো ডপলার ক্রিয়ার সম্পূর্ণ। আমি বলেছিলাম খুবই ছোট অংশ, একটা ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে, তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। তো আমাদের এটা কমপ্লিট করে দিলাম, তোমরা প্রবলেমগুলো করার চেষ্টা করবে, এবং না পারলে অবশ্যই জানাবে। তোমরা একজন জানিয়েছো কমেন্টের মাধ্যমে তাপ সঞ্চালন বা তাপ গতিবিদ্যার কিছু একটা, বা খেয়াল আসছে না, 721 পেজ মোস্ট প্রবাবলি বলেছিলে। তো দেখতে হবে আমাকে একবার প্রবলেমগুলো কি আছে, দেখে আমি করিয়ে দেবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো, আর অবশ্যই জানাবে টপিকটা কেমন লাগলো। আমার ভালো লাগবে, তোমরা নিশ্চয়ই জানাবে। তোমরা ভালো করে পড়বে সবাই, তাহলে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে। আর কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই জানাবে, আমি নেক্সট দিন সেটা ক্লিয়ার করে দেবো। আজকে এখানেই শেষ করছি, আবার সামনের দিন পরবর্তী নতুন চ্যাপ্টার নিয়ে আমি ফিরে আসবো।